বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। বাংলার বুকে বসে এই সংলাপ শোনেননি এমন মানুষ এখন বোধহয় পাওয়া যাবে না। আমরা প্রত্যেকেই জানি এই সংলাপ চিরঞ্জিত চক্রবর্তী, কিন্তু এই চিরঞ্জিতের আড়ালে আরও একজন মানুষ রয়েছেন, তিনি দীপক। তার কিন্তু একটি সত্তা নয়, তিনি কেবল অভিনেতা বা বিধায়ক নন। তিনি লেখেন, তিনি পরিচালনা করেন, তিনি একজন অত্যন্ত দক্ষ চিত্রশিল্পী। আজকে এবিপি লাইভের আড্ডায় আমাদের সঙ্গে গল্পে যেমন থাকবেন চিরঞ্জিত, পাশাপাশি থাকবেন দীপক। ওয়েলকাম টু এবিপি লাইভ দাদা। হ্যাঁ, নমস্কার সবাইকে। তবে এই যে ডায়ালগটা বললে, এই ডায়ালগটা এইখানে বাংলার বুকে কেউ জানে না তা নয়, এটা সারা পৃথিবীর বুকে বোধহয় কেউ জানে না এরকম নয়, বাঙালি যদি সে হয়। কারণ আমি নিউ ইয়র্কে গিয়েও আমাকে এই ডায়ালগটা বলেছে অনেকে, বাংলাদেশেও বলেছে, মানে একদমই মাদ্রাস, আসাম, কোথাও কোথাও কেউ নেই বাঙালি, এমন কোনো বাঙালি পাওয়া যাবে না, মানে যে অন্তত বাংলা ভাষা বলতে বা বুঝতে পারে আর কি। কালকেও আমি এখনো বলছিল বলার জন্য, তাহলে এটা প্রভাব হয়ে গেছে, এটা আবার আমার নেই, আর বাঙালির হয়ে গেছে। এখন আমাকে দিয়ে বলি লাভ নেই, আমার বলাটা বরঞ্চ ভালো লাগবে না, কারণ এটা চেঞ্জ হতে হতে অন্যরকম হয়ে গেছে আস্তে আস্তে, মানে এটা অপভ্রংশ হয়ে গেছে। যেমন পাগলা কথাটা আমার ডায়ালগে নেই, ওটা ঢোকানো হয়েছে পরে, মীর ঢুকিয়েছে, কেউ একজন ঢুকিয়েছে, তো সেটা এখন ওর সঙ্গে ওতপ্রোত জড়িয়ে গেছে, এরকম আর কি। তো যা হয় সেটা এই ধরনের জিনিসে হয়। এই একটা জিনিস অদ্ভুত আছে, এত পপুলার বেঙ্গলি ডায়ালগ ইনফ্যাক্ট বোধহয় আমাদের বাংলায় আর নেই, এতটা পপুলার বোধহয় নেই। এটা একটা। আরেকটা হচ্ছে আমার কেঁচো খুঁড়তে কেউটে, কেঁচো খুঁড়তে সাপ, একটা প্রভাব যেটা শয়ে শয়ে বছর ধরে আমরা শুনে আসছি, বলে আসছি। সেইটা হঠাৎ আমি ফিল্মে ইউজ করলাম যখন, তখন আমার মনে হলো সাপ বলতে যে কোনো সাপ হতে পারে, সাপ বললে ভয় লাগে না, কারণ ফোনাওয়ালা একটা সাপ হলে ভালো হয়। তো জল ঢোড়াও হতে পারে, নিরীহ সাপও হতে পারে, বিষহীন সাপ হতে পারে। তখন আমার মনে হয় গোখরো নয় কেউটে দিলে ভালো হবে। তো কেঁচো খুঁড়তে গোখরো বলতে গেলে চেঞ্জ হচ্ছে, কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বললে অনুপ্রাসটা ভালো হচ্ছে, সেই জন্য এই নামটা দিলাম। কিন্তু আমি এটা ভাবিনি যে এখন ওটাই প্রভাব হয়ে গেছে। এখন আনন্দবাজার এবিপি আনন্দে দেখলাম সবসময় যখন বলে তখন কেঁচো খুঁড়তে কেউটেই বলছে। তো এইটা একটা অদ্ভুত ঘটনা, মানে বাংলা ভাষার মধ্যে ঢুকে গেছে, এটা একদম অ্যাকসেপ্টেড। পরে বোধহয় অভিধানে পাওয়া যাবে। আমি যেটা বলছিলাম যে একদিকে যেমন আপনার অভিনেতার সত্তা রয়েছে, অন্যদিকে আপনি একজন শিল্পী, লিখছেন, পরিচালনা করছেন। আপনি নিজে সবচেয়ে বেশি আপনার কোন সত্তাকে চেরিশ করেন? সবটা। যখনই আমার মনে, আমার আসলে কোনো নেই, মানুষ যে বলে না কিরকম একটা আমার ফ্রাস্ট্রেশন আছে, আমি খুব ডিপ্রেসড, ভীষণ কষ্টে আছি, বহুদিন মেন্টালি মরে গেছিলাম, খুব বেশি নেশা করতাম, এরকম সব অনেকে অনেক কিছু বলে, শুনি আমি। ফিল্ম লাইনের লোকেরা বেশি বলে এটা, ফ্রাস্ট্রেশন বেশি আসে, কারণ একটা সময় রাইজ পায়, তারপরে একদম ফল হয়ে যায়। হয়তো একটা ছবি হিট হয়েছে, তারপরে সব ছবি ফ্লপ হয়ে গেছে। আবার রাজেশ খান্নার মতো সুপার ফেনোমেনা, তার হয়তো পরপর 15টা ছবি লেগেছে, তারপরে আবার দেখা গেছে 12টা ছবি, 15টা ছবি ফ্লপ হয়ে গেছে, একদম আউট হয়ে গেছে, বিজনেস থেকে আউট হয়ে গেছে। তো রাজেশ খান্নার ক্ষেত্রে এটা তো সত্যি, তার ফ্রাস্ট্রেশন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমার সুবিধা হচ্ছে যে আমি সেই পাহাড়ের চূড়োটাতে উঠিও নি, আমি অল ইন্ডিয়া কোনো অ্যাক্টর নই, এখানকার বেঙ্গলেরই নাম্বার 1 হয়েছি একটা ফেজে। তারপরে আমি যেখানে আছি সেটা খুব ডিস্টেন্সে পড়িনি, মানে তারপরেও মাঝে মাঝে হিট দিয়েছি, করেছি, তখন যখন পরপর দিচ্ছিলাম, হয়তো সেটা না। তো সেই জন্যে ওটা তো আছেই। প্লাস আমার যদি ফেলিয়ার আসে, তাহলে ধরো আমার ছবিটা রিলিজ করেছে, খুব ভালো চলছে না, তাহলে আমি একটু কবিতা লিখতে বসলাম, তো কবিতার দিকে মন চলে গেল। কিংবা আমি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে নিলাম, একটা সিডি বার করলাম, কিংবা ধরো আমি ছবি আঁকলাম। ছবি তো সবসময় থাকে আমার কাছে, উপরে ফ্ল্যাটে ইজলে লাগানোই আছে একটা ছবি, সেটা চলছে এখন কাজ। তো এরকম যেহেতু আমি অন্য জিনিসে ঝুঁকে যাই, আরও একটা জিনিস আমি করি যেটা সবচেয়ে অদ্ভুত, পৃথিবীতে কেউ করে না, সেটা হচ্ছে আমি একটা হুইলকে মুভ করানোর চেষ্টা করি, একটা স্ট্যাটিক হুইল,
সেটা আমি এমনভাবে তার ভিতরে মেকানিক্যাল ডিসব্যালেন্সিং করছি যে সেটা নিজে নিজে ঘুরতে আরম্ভ করবে উইদাউট এনি সর্ট অফ এনার্জি বাইরে থেকে আমি পুট করবো অর্থাৎ এটা পৃথিবীতে হয় না, হয়নি, এটা ইম্পসিবল জিনিস বলা হচ্ছে। থার্মোডাইনামিক্স যেটা ফিজিক্সের, তারা বলছে এটা হবে না, হয় না। কিন্তু আমার ধারণা গ্র্যাভিটেশন দিয়ে আমি একটা চাকাকে ডিসব্যালেন্স করলে সেটা ঘুরতে থাকবে, কারণ সে কখনোই ব্যালেন্সিং হয়ে দাঁড়িয়ে যাবে না। এই চেষ্টাটা আমি 30 বছর করছি, ফলে ওটাও আমার একটা জায়গায় রিসর্ট যেখানে আমি চলে যাই। আমার যদি কিছু মনে অসুবিধে হয় তাহলে আমি ওটার মধ্যে চলে যাই, ওটা ভাবতে থাকি, ওটা করতে থাকি, বানাতে থাকি। তো এই এতগুলো আমার অ্যাঙ্গেল আছে এবং সবগুলোই এনজয় করি আমি, সেই জন্য আমার কাছে কোনো জিনিসটাই ফিকটিস, মানে প্রথম কথা হচ্ছে একটা তো হচ্ছে চিরঞ্জিতের ফেলিওরে দীপক পয়টার্ন নয়, দীপকের জগতে চলে যায়, মানে চিরঞ্জিত শিফট করে যায় দীপকে, গিয়ে ওটা এনজয় করে, ছবি আঁকে এনজয় করে, এরম আবার ও যখন সিনেমা করে সাকসেসফুল হয়, লোকে ভালো বলে, কিছু বলে, বাড়িওয়ালি হয়, চতুষ্কোণ হয়, ষড়রূপী হয়, যখন ছবিগুলো হয় সাকসেসফুল, লোকে খুব ভালো বলে, তখন আবার দীপক একটু চিরঞ্জিতের সঙ্গে থাকে, ওটা এনজয় করে আর কি। তো ইটস লাইক দ্যাট, এই জন্য মজার ব্যাপার, মানে সবই এনজয় করি, এটাই বলছি আমি। এই যে আপনি ছবি আঁকার কথা বলছিলেন, তো বাবার হাত ধরে ছবি আঁকা আপনার সম্ভবত শুরু, তারপর কিভাবে জিনিসটা এগোলো? এমনিতে আমাদের রক্তে আছে ছবি আঁকা, মানে ঠিক বাবার হাত ধরে না, বাবা যদি কোনো কারণে নাও থাকতেন তাহলেও আমরা সবাই ভাই বোনরা ছবি আঁকতে পারি। আচ্ছা, আমরা ছেলেবেলাকে এটি করি। এবার বাবার সঙ্গে থাকার জন্য বাবার রোজ ছবি আঁকা দেখছি আমরা, কাজে অবভিয়াসলি আমাদের ট্রেনিং চলছে। বাবা ধরে ধরে কখনো এই পেন্সিলটা এরমভাবে ধরো, এরমভাবে না, এরমভাবে ধরো, তুলি এরমভাবে ধরো, এরম কিছু বলতেন না। বাবা আমাদের সঙ্গে খেলতেন। যেমন ধরো বছরে কোনো না কোনো দিন বাবার ইচ্ছে হলো ভাই বোনদের নিয়ে বসবেন, আমরা 4 ভাই বোন, তো আর বড় বৌদি, দিদি, তারা বাইরে, বড় আমাদের থেকে অনেকটা, তারপরে আমরা 4 জন, ধরো 4 জন, অ্যাকচুয়ালি হচ্ছে 3 বোন, তারপরে আমি, তারপরে আমার ভাই, মানে অ্যাকচুয়ালি 5 জন। ভাই একটু পরে এসছে, আমি যখন ডাকুরিয়া থাকতাম তখন এই ঘটনাগুলো বেশি হতো, আর ভাই অনেক পরে জন্মেছে আমার থেকে, প্রায় 6 বছর পরে, সেই জন্য ভাই অতটা পাইনি ওখানকারটা। তারপরে আমরা এখান থেকে গোল পার্কে চলে আসি। সো জায়গাটা চেঞ্জ হওয়ার পর তারপরে ভাই বড় হলো, এসে গেল, কিন্তু বাবা ওখানে বেশি খেলতেন আমাদের সঙ্গে। যেমন একটা খেলা বাবার ছিল পুজোর পরে জিবে গজা তৈরি করবে। আচ্ছা, তো আমরা সবাই মিলে বসে গেলাম গোল হয়ে মাটিতে, বাবা এখানে বসলেন, বসে বাবা আমাদের সবাইকে আটা ময়দা দিয়ে দেওয়া হলো, মা মেখে দিলেন, আচ্ছা, সেইগুলো একটু করে তাল দিয়ে দেওয়া হলো আমাদের সবাইকে, আর একটা করে থালা দেওয়া হলো, থালার উল্টো দিক করে দেওয়া হলো। সব তো অত তো চাকি বেলুন নেই, থালার উল্টো দিকে, আর বেলুন একজন করে বেলুন এরকম করে নিচ্ছে, তারপরে আমি দিয়ে দিচ্ছে, আমি আবার করে করে রুটি বানাচ্ছি একটা করে। এবার রুটির ওপর থেকে, রুটি বানানোটা ফ্যাক্টর না, জিভে গজা কিরম হয়, এরকম একটা লম্বাটে মতো এরকম একটা, আর তারপরে এরকম করে চামচ কিছু দিয়ে কেটে কেটে দিতে হয়, দাগ দাগ যেটা ফুলে না যায়, বসে থাকে। আমাদের ক্ষেত্রে গোল করলাম বা ওরকম লম্বাটে করলাম করে, এইবার আমাদের যেটা করতে হয়, প্রত্যেককে চামচ দেওয়া হলো, চামচের পেছন দিকটা দিয়ে বা সামনেটা দিয়ে আমরা ওটাকে পাশ থেকে কেটে 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 কেটে, কেউ একটা হুতুম পেঁচা বানাবো, কেউ একটা ময়ূর বানাবো, কেউ একটা হাতি বানাবো, কেউ যা বানাবো, একটা হরিণ বানাবো, একটা গাছ বানাবো, এরমভাবে আমরা এক একজন এক একটা বানাবো। আর বাবাও বানাচ্ছেন, বাবা একজন বানাচ্ছেন, সেগুলো দেখে আমি অবাক হয়ে যেতাম। আমরা ডেফিনেটলি কি অদ্ভুতভাবে বানাতেন, কি নিখুঁত বানাতেন। এটা শেখা, ছবি আঁকা ধরে শেখানো না, কিন্তু এই প্রসেসটার মধ্যে উনি রাখতেন আমাদের। তারপরে উনি পুতুল নাচ করতেন আমাদের দিয়ে, বাড়িতে তৈরি করতেন। বাবা পায়োনিয়ার ইন মডার্ন পাপেট্রি ইন ইন্ডিয়া। তার প্রথম ভারতবর্ষের মডার্ন পাপেটের প্রথম যে মাথাটা বাবা বানিয়েছিলেন পেপিয়া মেশি দিয়ে, সেটা হচ্ছে মিত্তির মশাই। এরকম দুদিকে একটু চুল আছে, মাঝখানে টাক, এরকম ঝোড়া গোপ এখানে, খুব মজা। সেইটা হচ্ছে মিত্তির মশাই। তারপর থেকে আমাদের ছোট্ট একটা টেবিল ছিল,
মারই সব জিনিসপত্র ফেলে দিয়ে সরিয়ে দিয়ে সেই ওইটাকে নেওয়া হয়েছিল। দুদিকে ধরো এরমভাবে শাড়ি দিয়ে আটকে দেওয়া হলো, আমরা পেছনে, সামনে আমাদের সব বন্ধুরা। বিকেলবেলা চলে এলো, সবাই গোল হয়ে শতরঞ্জিতে বসে আছে, আর আমরা এর ভেতরে বাবা সেই টুনি ল্যাম্প দিয়ে লাইট করে দিয়েছিলেন, সেটা জেলে দেওয়া হলো, ব্যাটারি কানেকশন বাবা দিয়ে দিলেন, আলো জ্বললো, পর্দা খুলে গেল, এইটুকু স্টেজ। সেই স্টেজের মধ্যে এবার আমরা গ্লাভ পাপেট, দুদিক থেকে পাপেট ঢুকলো, আমাদের হাত ঢুকলো, এখানে স্টেজ, এরকম করে আমরা তখন পাপেট নাড়াতাম, এটাতে মাথা থাকতো আর এই দুটোতে হাত থাকতো, এটা হাত। এই আমাদের পাপেট শো শুরু হলো। তার মানে এই যে পুরো বানানো, পাপেট বানানো, তাতে বাবাকে হেল্প করা, তার মাথাগুলো সব তৈরি হতো, ড্রেস তৈরি হতো, মিউজিক তৈরি হতো। এইগুলো আমাদের ট্রেনিং, জাস্ট ছবি আঁকা ট্রেনিং না, এটা জেনারেল পুরো। বাবা করতে পারতেন অনেক কিছু জিনিস, বাবা আসলে ভার্সেটাইল ছিলেন, যেটা আমার ভিতরে কিছুটা রয়েছে, আমি অনেক কিছু পারি। বাবাও গান গাইতে পারতেন, বাবা দারুণ রান্না করতে পারতেন, বাবা মূর্তি বানাতে পারতেন, ছবি আঁকতে পারতেন, সবই করতে পারতেন, কার্টুন করতেন, আবার ইলাস্ট্রেশন করতেন। এই একটা ফেজ যেত, ওইরকম ভাবে আমরা সব নানা রকম বানাতাম, সেটা আবার তারপরে ভাজতেন বাবা, একটা মোড়ায় বসে একটা উনুন নিয়ে ভাজতেন, হিটার নিয়ে, তারপরে সেটা আবার রসে ফেলা হতো, আর আমরা তোলা হতো, সেগুলো সব দেখতাম। তারপরে তখন আর বয়স 4-5 হবে, 4-5, অনেক ছোট, একদম ছোট। তো ওইখান থেকে তো ওখানে 9 বছরে আমরা চলে এসেছি আর একটা বাড়িতে, আমাদের গোলপার্কের বাড়িতে। এখানে আবার বাড়ি করলেন বাবা, ঢাকুরিয়া আগে বাড়ি করেছেন, তারপরে আবার এখানে বাড়ি করেছেন। আমি ঢাকুরিয়া জন্মেছি, দিদিরা আগে কালীঘাটে জন্মেছিল, বাকিরা। তো ওইটা থেকে রস থেকে তুলে যখন ড্রাই হয়ে গেল, কড়মড়ে হয়ে গেল, তখন আদর্শ খাওয়ার জন্য লাল লাল দেখতে। এবার আমরা সবাই খুঁজতে আরম্ভ করছি, আমি কোনটা করেছি, দিদি কোনটা করে, সে সেটা খুঁজছে, আমি খুঁজছি আমারটা, আমি কতগুলো করেছি, ওটা তো খেতে হবে না, ওটা আমার। সেইগুলো প্লেট নিয়ে একটা কচ্ছপ করেছিলাম আমি, কচ্ছপ কই এরমও হয়েছে, কচ্ছপের গলাটা বানিয়েছিলাম না, ওটা দেখলাম ভেঙে গেছে, সেটা খুব কষ্ট হতো, চোখে জল চলে আসতো। বাবা আবার তখন কি করতেন, ওটাকে তুলে নিয়ে, যেহেতু রসে চোবানো হতো, সেই জন্য একটু জল দিয়ে আবার গলায় এরকম করে করে রিপেয়ার করতেন, করে শুকিয়ে যাবে, তখন বলে নাড়াবে না, থাকুক। হ্যাঁ, তারপরে শুকিয়ে গেলে তোলা হলো, দেখলে জুড়ে গেছে গোড়া, তখন খুব খুশি। এবার কেউ নিজেরটা খেতে চাইতো না, নিজের করা তো, সেই জন্য সব আমি চেষ্টা করতাম, দিদিকে বলতাম তোর এইটা করে ভালো হয়নি, হ্যাঁ এটা না, তখন করার সময় চামচটা লেগে গেল, তখন ওটা দিয়ে আমি খেয়ে নিই, বলে ওটা নিয়ে খেয়ে নিতাম। আমার বাবা আইডিয়াল বাবা মনে হয়, কারণ কি তিনি ছবি আঁকছেন যখন, তখন আমি এন্টারটেইনড হচ্ছি, রান্না করছেন তখন এন্টারটেইনড হচ্ছি। খালি মাঝে মাঝে মার সঙ্গে কি হতো, তাতে দেখতাম মার মুখটা গম্ভীর হয়ে গেছে, এইটা ভালো লাগতো না আমার। কোনো কারণে কিছু একটা হলে মার মুখ গম্ভীর হতো, আর মাকে খাটাতো খুব বেশি। যেমন ধরো একদিন হঠাৎ ঠিক করলো না, তারপরে ওইটা তো হলো, ওইগুলো গজাগুলো, জিভে গজাগুলো তৈরি হয়ে গেল, বড় বড় বাটিতে রাখা হলো, মা ওটা করে দিতেন। তারপরে সন্ধেবেলা বিজয়ার দিন বাবা সিদ্ধি বানাতেন, একদম দুধ ফুদ ক্ষীর ফির দিয়ে একটা এরকম বড় জায়গায় সিদ্ধি বানানো হতো, তার ভেতরে ভালো পেস্তা ফেস্তা দিয়ে বানাতো, বাবা নিয়ে আসতো। ওটা বড় বাজার ওদিকে যেত, যখন বউ বাজার যেত, ওই ছবিগুলো দিতে, অমিত বাজার ওইসব পাবলিকেশনগুলোকে কলেজ স্ট্রিটে, তখন ওখান থেকে ঘুরে আসতো আর কি, ঘুরে নিয়ে আসতো, আমরা ওয়েট করতাম, নিয়ে আসতো। ওটা যেমন পুজোর ঠিক আগে আমরা এত বই পেতাম, নতুন বই, যত ম্যাগাজিন, যত বই সেই সময় বেরোতো পুজো উপলক্ষে, তার সবগুলো দিয়ে বাবার ছবি আছে, উনি এঁকেছেন তো ছবি, সেগুলোর জন্য প্লাস বাবাকে এমনি অন্য পাবলিকেশন থেকে অনেক সময় একটা বেরিয়েছে বই, সেটাও দিয়ে দিত। তোমাদের কাছে এত বই হতো। এখনো সিরিয়াসলি বলছি, আমি এখনো যেহেতু জন্ম থেকে ওটা দেখছি হচ্ছে, আমি এখনো না নতুন বইয়ের গন্ধ পাই, মানে ওটা একটা ভীষণ আনন্দের ব্যাপার, নস্টালজিক হই আমি। মানে তুমি একটা নতুন বই যদি আমায় দাও, আমি যদি খুলি বা তুমি খোলো, ওটা গন্ধ হয়ে পাই, সেটা ভীষণ আনন্দ দেয় আমার।
কেন এটা হয় আমি জানি না, তোমাদের হয় কিনা আমি জানি না, সবাইকে জিজ্ঞেস করছি আমি। এটা হচ্ছে যতই বয়স হোক না কেন, যখন ছেলেবেলার স্মৃতিগুলো ভাবি না আমরা, তখন সমস্ত সময় মনে হয় ভীষণ ব্রাইট লাইট আছে, সবসময় খুব ঘেমে গেছি, কষ্ট হচ্ছে, এরম সিকোয়েন্স মাথায় অত থাকে না। আমি লোকের দেখেছি, আমি ভালোগুলো থাকে, তখন যেন মনে হয় খুব ব্রাইট লাইট, আর একটু শীত পড়ে গেছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা আইডিয়াল অ্যাটমসফিয়ার, যার মধ্যে ওই ঘটনাগুলো না ঘটছে। যেমন বাবা ঘটাচ্ছেন একটা ঘটনা, বছরে একবার দুবার হয়ে যেত, উনি নিতেন অনেক কাগজ, দিতেন আমাদের, খুব লিবার্টি দিতেন, সবাই কাগজ নিয়ে বসে পড়লাম, আর ওরকম মানে এর জীবিকাজ বানানোর মতো প্রসেস, আবার বসে গেলাম আমার সবাই। এবার সবার কাছে কাগজ আছে, আর মাকে আবার খাটিয়ে এতটা অ্যারারুটের লেই বানালেন। আচ্ছা, এই লেই আবার বাটি করে আমাদের প্রত্যেককে দিয়ে দিলেন, 5 জনকে, মানে 4 জনকে, ইনফ্যাক্ট ভাইটা বড্ড ছোট ছিল। এবার কাজ হচ্ছে, তার সঙ্গে রং দিয়ে দিলেন। তখন অনেক রকম রং আসতো আমাদের বাড়িতে, যেমন কালার, যেমন পোস্টার কালার আসতো, তেমন ড্রাই মানে ডাস্ট আসতো, কালার ডাস্ট, ওকে, এরকম চৌকো চৌকো কৌটো ছিল চ্যাপটা, এখানে ঢাকাটা খুললে ভেতরে ডাস্ট আছে, গ্রিন, রেড, ইয়েলো, যা চাও তুমি আছে, সেটা বোধহয় বাইরে থেকে আনতো বোধহয় বাবা, সেটা দিয়ে দিত, তাকে চামচে করে তুলে একটা প্লেটে দিয়ে দিত। এবার এখানে আমার কাছে 3 রকম 4 রকম রং আছে, আর পাশে লেইটা একটা বাটিতে আছে। এবার কাগজটা নিয়ে প্রথমে বলতো জল দিয়ে একটু মুছে দাও, তো একটু জল দিয়ে ছিটিয়ে পুরোটা একটু কাগজটা মুছে দিলাম। তাতে কি হয়, কাগজটা যে একটু ঘুরে ফুরে গোল হয়ে যায়, সেটা আর হয় না, ফ্ল্যাট হয়ে যায়। তাই বললাম আঁকো, শুরু, স্টার্ট। সবাই ছবি আঁকতে আঁকবো, কী দিয়ে আঁকবো, তুলি নেই, আমরা এই ফিঙ্গার দিয়ে রং তুলে একটু আঠা নিয়ে মিশিয়ে কাউচের ওপরই সেইটা দিয়ে ফিঙ্গার দিয়ে আঁকতে আরম্ভ করলাম, এরকম করে এরকম করে এরকম করে, দারুণ ছবি তৈরি হতো, ডিফারেন্ট কালার মিক্স করছি, তারপর আবার রেড তুললাম, একটু দিয়ে দিলাম, দিয়ে এরকম করতে আরম্ভ করলাম। তাই দিয়ে আমি একবার একটা বানিয়েছিলাম, একটা গাছ, কাটা 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 গাছ, সেরকম গাছ আমি দেখিনি কোথাও জীবনে, কিন্তু ওরা কল্পনায় একটা গাছ করলাম। আর পেছন দিকটা যেহেতু সবুজ করে দিয়েছিলাম, সেখানে একটা বাগানের মধ্যে গাছটা মনে হচ্ছে কাটা কাটা, আর তাতে না রেড ফ্লাওয়ার্স করে দিয়েছিলাম ভরা, এটা আমার খুব ভালো লেগেছিল, বলে এটা খুব কালারফুল হয়েছে। আমাদের যতগুলো ছবি আমরা এঁকেছি এত কালারফুল কোনোটা হয়নি, খুব ভালো হয়েছে, এটা মনে হয়েছে। বাবা তো বসে দুর্ধর্ষ ছবি, মুখোমুখি দুটো হরিণ, মানে একটা মুখটা এরম করে আছে আর একটা মুখটা শুনছে যেন মনে হচ্ছে। এই আঙুল দিয়ে রংটা লাগিয়ে তাতে এই আঠা থাকতো বলে স্লিপারি হতো, রংটা এরম লাগলো, লাগার পর আঙুল দিয়ে তুলে দিতেন রংটাকে এরম করে, তাই দিয়ে তখন মাঝখানে সাদা দিয়ে ছবিটা আঁকা হতো। তারপর আবার এখানে একটু করে কিছু একটা রেড ফ্লাওয়ার একটা গার্ডেনের এসে ঢুকে গেছে, ওইদিকে পেছন দিকে একটু কালচে 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 গাছগুলো দূরে দেখা যাচ্ছে, এরকম একটা করে, সে অপূর্ব হতো। দিস ইজ কল্ড ফিঙ্গার পেইন্টিং। এই ফিঙ্গার পেইন্টিংটা আমাদের এখানে কেউ কখনো করে না, এত বছরে আমার দেখি আমি, তা আমি অনেক সময় এটা শেখাই, লোককে বলতে চাই যে এটা করো, বাচ্চাদের এটা দাও, এর ভেতরে যে আনন্দটা আছে, যে খুশিটা আছে, এই যে স্লিপারি রং দিয়ে আঙুল দিয়ে, ওরা তো রং চটকায়, আঙুল চটকায়, কাদা চটকায়, তো ওদের আঙুলটাকে দিয়ে ইউজ করতে দাও, অত তুলি ফুলি দিয়ে আস্তে আস্তে করার দরকার নেই। এইটা একটা দিন হতো আমার। তো দোজ আর বিউটিফুল ডেজ, অপূর্ব সুন্দর সব জীবন। তারপরে এখন তো অনেক ধরনের ছবি মানে আরো হচ্ছে, মানে হ্যাঁ কমার্শিয়াল ছবি যেমন হচ্ছে, আরো বিভিন্ন ধরনের ছবি বা ছবির আঙ্গিক তো বদলেছে। কমার্শিয়াল ছবি হচ্ছে না, কমার্শিয়াল ছবি হলে ছবিগুলো চলতো, আর ছবি যদি চলতো সাধারণ মানুষ দেখতো, তাহলে 750 হাউস ছিল আমাদের সিনেমা হল, সেটা 40টা হয়ে গেছে, 710টা বন্ধ হয়ে গেছে, আরো বন্ধ হবে, 2-4টে নড়বড় করছে। যদি ছবি তোমার সেরমই হতো যেটা 750 হাউসে লোকে দেখতো, তাহলে এরকম অবস্থা হতো না। মানে এক একটা পুরো জায়গায় গিয়ে আমি যখন তাদের প্রোগ্রামে যাই কিছু বলি,
ধরো নৈহাটি গেলে, নৈহাটিতে বললাম হয়তো, বললো না আমাদের সব হলগুলো বন্ধ হয়ে গেছে, 4টে হল ছিল বন্ধ হয়ে গেছে। তার মানে আমরা এমন কিছু মাল সেই দোকানগুলোতে দিয়েছি যেগুলো ওদের জিনিস নয়, কেউ কেনেনি, ওটা পড়ে পড়ে নষ্ট হয়েছে, তারপরে দোকান বন্ধ হয়ে গেছে। এইটা একটা ফেজ আমাদের গেছে, বছর 20 গেছে এটা একটা। তার আগে আমরা কমার্শিয়াল ছবি করেছি, আমরা ইভেন অঞ্জন চৌধুরী, স্বপন সহ করেছি, তখন খুব চলেছে ছবি। আমার তো এক একটা ছবি হিউজলি চলেছে, সেগুলো সবচেয়ে বদনামী ছবি। বেদের মেয়ে জ্যোৎস্না সবচেয়ে বদনামী ছবি, কিন্তু সেটাই সবচেয়ে বড় ফেনোমেনাল হিট, মানে ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি টাকা পেয়েছে ওটা থেকে। 11 কোটি টাকা বিজনেস করেছিল প্রথম রিলিজ, সেই সময় যখন 1 টাকা 45 টিকিট, এরকম অবস্থা। আমি জাস্ট এটা বলতে চাচ্ছিলাম যে বেদের মেয়ে জ্যোৎস্নার আগের চিরঞ্জিত আর পরের চিরঞ্জিতেই দুয়ের মধ্যে আপনার জীবনে কি কোনো পার্থক্য হয়েছিল? পার্থক্য মানে সুপারস্টার হয়ে গেছিল, 1 নম্বর হয়ে গেলাম আমি, এই আর কি। তার রেজাল্টটা পেলাম, মানিটারি রেজাল্ট পেলাম, কাজ বেশি পেলাম, এসব পেলাম। কিন্তু বেটার সিনেমা করতে আমি ইন্টারেস্টেড, কারণ আমি ওটার জন্যই মানিকদের সঙ্গে কাজ করতাম, গিয়ে বেটার ছবি বানাবো বলে। কিন্তু আলটিমেটলি ইন্ডাস্ট্রি বাঁচানোর দায়িত্বটা আমাদের এসে গেল। তো সেটা আমার কাছে ভালোই লেগেছে কাজ, মাসের কাজ, মাস হাততালি দেয়, মাস আমায় ঘিরে ধরে। আমি 30,000 40,000 লোক পাই একটা প্রোগ্রামে, ওই ডায়লগগুলো বললে তারা ফেটে যায়, হাততালি দেয়। আর যখন আমি কোনো ধরো ঋতুপর্ণ ছবির যখন বাড়িওয়ালির একটা ডায়লগ বলি, ওরা বোঝেও না জিনিসটা কি, মানে এটা আদৌ সিনেমা কিনা তাই বোঝে না, কারণ ওরা খবরই রাখে না এই ছবি, পরিচিত নয় সেই সংলাপ। আমি চতুষ্কোণ বললেও তাই, যেটা এখানে শহরে হিট করে গেল বা ন্যাশনাল আউট পেয়ে গেল, এগুলো দুটো ছবি ন্যাশনাল আউট পেয়েছে। কিন্তু আমি যখন সেটার নাম বলছি, তখন মফস্বলে ওই 30,000 লোক বুঝতেই পারছে না আমি কার কথা বলছি। তার মানে এটা ওদের কাছে যাই না, ওরা এটা নেই না, এই হচ্ছে মুশকিলটা। সেইটা আমাদের প্রবলেম হয়ে গেল, যার জন্য হলগুলো বন্ধ হয়ে গেল। মফস্বলের কথা ভেবে কি ছবি বানানো হচ্ছে না এখন? কি খুব এখন একটু হচ্ছে, এখন আবার সরেছে। এখন যে ডিরেক্টররা বলতো আমরাই একমাত্র ছবি করি, আর ওরা আগে যারা ছবি করতো তারা জঘন্য ছবি করতো, এটা বলতেন যারা কাউচে লেখালেখি করতেন, অঞ্জন চৌধুরীকে, স্বপন সাহাকে মানে নর্দমার কিট বলতো প্রায়, এরকম একটা অবস্থা। আমাকে যেমন বলতো, আমার মতো অ্যাক্টরকে ওরকম একটা জঘন্য অভিনেতা। সেই জায়গাটা একটুখানি এদের মনের মধ্যে চেঞ্জ হয়েছে, কারণ যেহেতু ছবি ফ্লপ করতে করতে, হাউস উঠতে এইটুকু জায়গায় পৌঁছেছি আমরা। কতটুকু জায়গায় পৌঁছেছি? একটা 62 ছবি সপ্তপদী, তাতে সুচিত্রা সেন 2 লক্ষ টাকা নিয়েছিলেন, যেটা এখন হয়তো হিসেব করে দেখা যাবে 3.5 কোটি হয়ে গেছে। মানে 2 লাখ টাকা তখন তুমি একটা বাগান নিয়ে, কলকাতাতে বাগান নিয়ে একটা বাড়ি পেয়ে যেতে পারতে তখন 62-তে। সেরকম অ্যামাউন্ট, যেটা দাম এখন হয়তো 3 কোটি টাকা কি 4 কোটি টাকা। সেই ইনকামটা এই ছবি থেকে হতো, তাই তিনি পেতেন। এখন সেখান থেকে আমরা যে আর্ন করি আর যে ইনভেস্টমেন্ট করি, সেই অ্যামাউন্টটা চলে গেছে। মানে এখন একজন খুব বড়, আমাদের এখনকে হিরোইনদের মধ্যে কাউকে একটা বড় ব্যানারে বড় ডিরেক্টর যদি ছবি অফার করে, তাকে হয়তো বলতে পারে 7 দিন কাজ আছে তোমার, 2 লাখ টাকা দেবো। তার মানে সে মেয়েটা রাজি হয়ে যাবে করতে ছবিটা। ব্যবসা কমেছে যেহেতু, ব্যবসা মানে এইখানে ছিল যদি হয়, সময়ের সঙ্গে সঙ্গে যদি অ্যামাউন্টটা যেভাবে ডিভ্যালুয়েশন যেভাবে হয়, প্রসেসটা 7 বছরে ডবল হয়ে, তাহলে এখন হয়তো এইখানে চলে গেছে যাওয়ার কথা, রেটটা এখানে যাওয়ার কথা, কিন্তু চলে গেছে ওইখানে নিচে, এখানে নেই, এখানেও নেই, মানে এরকম অবস্থা হচ্ছে। মানে এইটা তো আসলে নিচে চলে গেল, মানে 2 লাখটা তো কোনো টাকাই নয় এখন সেই রেটটাই রয়ে গেল, যে রেটটা আসলে হওয়ার কথা ছিল 3 কোটি 4 কোটি। তার মানে এই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির ইকোনমিক্সটা। এবার বম্বের ক্ষেত্রে ধরো, সেই সময় দিলীপ কুমার নিচ্ছেন হয়তো 3 লাখ টাকা, যখন উনি 2 লাখ টাকা নিয়েছিলেন, সেটা এখন হবে তাহলে ধরে নাও ওরমি 6 কোটি, একটা আর্টিস্ট 6 কোটি পেতে পারে, কিন্তু এখন সেখানে 40 কোটি নেয়। তাহলে কি হলো, এই ছিল রেট, সেখান থেকে ওই আমাদের সিস্টেমে যে এটা মানি অ্যাপ্রিসিয়েশনের সিস্টেমে
এইখানে যাওয়ার কথা, যেমন আমাদেরটা গেছে ওর 3 কোটি 4 কোটিটা, ওদেরটা এখানে হয়তো 6 কোটি 7 কোটি 8 কোটি দিয়ে গেছে, কিন্তু আসলে এখন চলে গেছে ওরা কিন্তু এইখানে 40 কোটিতে, আর আমরা চলে গেছি ওইখানে নিচে মাটির নিচে। টলিউডের এই মানে খামতিটার জন্য কেন? হ্যাঁ, কেন? এই কেনটা খুব গোলমেলে প্রশ্ন। এই কেনটা কেউই বলতে পারছে না, কারণ একই এরিয়া আছে, 62তেও দেশ ভাগ হয়ে গেছিল, মানে বাংলাদেশে চলেনি ছবিটা, এখানেই চলেছে। এবং 750 হাউস যখন আমি দেখেছি, আমি প্রায় আমার ফেজেতে প্রায় হয়তো 10-15টা হাউস ওপেন করেছি নতুন, মানে তখনও ব্যবসা ভালো হতো, সেই জন্য হাউস হতো। সেখানে আমরা হয়তো 750 হাউস যখন করেছি বেঙ্গলে, তখন হয়তো সাউথেও হয়তো 1000 হাউস, মানে কাছাকাছি থাকতাম। এখন সেটা 40 হয়ে গেছে, ফলে এই বিজনেসটা পুরোটা উঠে গেছে। সিনেমা হল থেকে টাকা এটা শেষ, আর যে টাকাটা এখন ওঠে মাল্টিপ্লেক্স থেকে, 60টা মাল্টিপ্লেক্স আছে ধরো, আমি সব মিলিয়ে 100টা, 60টা মাল্টিপ্লেক্সের যে টিকিটের দাম, তাতে মানুষের পক্ষে দেখা শক্ত, বাঙালির পক্ষে। দ্বিতীয়ত, যে বাঙালি নিশিপদ্ম টদ্ম দেখতো, অমানুষ দেখতো, সুপারহিট করতো, সেই মানুষগুলো এই মলের একটা ভীতি আছে তাদের, তারা মলে ঢোকে না, কারণ ওদের যে চপ্পল, ওদের যে পাজামা, ওটা নিয়ে মলে হাঁটা যায় না, ওরা বুঝতে পারে, ওরা ব্র্যান্ডেড ড্রেস পরে না, সেই জন্য মল ভীতি আছে বলে তারা ঢোকেই না। তারপরে তো যাওয়া আবার মাল্টিপ্লেক্স বলে কি একটা আছে, সেখানে নাকি সিনেমা দেখা, সেটা রাধা পূর্ণ নাম নয়, মাল্টিপ্লেক্স। তার কনসেপ্টটা মানে খুব একটা কনসেপ্টটাই ওর ভেতরে ঢুকছে না, মানে ওটা ইংরেজি হয়ে গেল পুরোটা। সেইখানে গিয়ে তারপরে 300 টাকা দিয়ে টিকিটটা কাটতে হবে, যেটা সে 10 টাকাতেও নয়, হয়তো 5 টাকায় দেখতো। সেই জন্য দেখা যাচ্ছে যেখানে যেখানে এরা কম টাকার টিকিটে দিচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে, ইনফ্যাক্ট লসে প্রায় দিচ্ছে, 30 টাকা টিকিটে নন্দন কিংবা ওইখানে রাধায়, সেখানটা হাউসফুল যাচ্ছে। মজার জিনিস বাংলা ছবি, সেখানটাতে কিন্তু মজা, সেখানটাতে কিন্তু তুফান ঢুকছে না, বা এইগুলো ঢুকছে না, হ্যাঁ, ডাঙ্কি ঢুকছে না, দরকারই নেই ওদের, ওই একটা হল, ছোট হল, দরকার নেই। ওইখানে বাংলা গিয়ে একটু ঢুকছে, ওইখানে কিন্তু লোক বেশি যাচ্ছে, কারণ টাকাটা কম, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, টাকাটা বেশির জন্য মাল্টিপ্লেক্সে ঢুকছে না। দ্বিতীয় হচ্ছে মাল্টিপ্লেক্স ভীতি আছে, মাল্টিপ্লেক্সে ঢুকলে নিজেকে নিজের ময়লা লাগছে, আর লোকে বোধহয় এরকম তাকায়, এটা বাড়িতে কাজ করে লোকটা এলো কি করে, মানে ভাবে হয়তো ওর পকেটে কিন্তু কিছু, ধরো মানে মাছ বিক্রি করে, সে মাছ বিক্রি 5,000 টাকা পকেটে রয়েছে, টাকা দিতে খুব প্রবলেম হবে না, কিন্তু হয়তো ওর জন্য এই জিনিসটাতে বাংলা ছবিটা শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। আর ওদের মতো ছবি দিল না এরা বাংলা ছবির মান উন্নত করতে গিয়ে বললো বাঙালি দর্শক নাকি পাল্টে গেছে, পাল্টে গিয়ে যে ছবিগুলো তারা দিল, সেই ছবিগুলো ডিজাস্টার হয়ে গেল। সেটা আমাদের পক্ষে খুব ক্ষতি হয়ে গেছে। এই মাঝখানে একটা ফেজ ভুল ভেবে দর্শকের একই জায়গায় আছে, যে ছবিগুলো জওয়ান, তুফান ইত্যাদি ইত্যাদি ছবি যা এলো, জেলা, পাঠান, এই যত ছবিগুলো, বা এইটা আবার একটা প্রমাণ করলো, ওই যে এটা বলো সানি যেটা 2 গদর 2, তার মানে বোঝা যাচ্ছে কি 20 বছর আগে 30 বছর আগে যা ছিল মানুষ ওটাই পছন্দ করে, মানুষ আসলে একটু এগোয়নি, সেই জন্য এমন হিট হয়ে যাচ্ছে। এখন বলছে না পুরোনো আর্টিস্টদের নিয়ে এসো, পুরোনো আর্টিস্টরা বেশি হিট দেবে, এই কে বার করে আনো, ভিক্টর ব্যানার্জিকে নিচে লাগিয়ে দেওয়া ছবিতে, এরকম আর কি, মিঠুনকে লাগাও বেশি করে, এই পুরোনো লোকগুলো টানবে। দেখা যাচ্ছে এদের এখনো একটা, প্রত্যেক মানুষের মনের মধ্যে এরা আছে, এদের নামটা এরা জানে, পরের কোনো নামটা ঠিক জানে না, কারণ ওরা যে ধরনের ছবি করেছে খুব ভালো ছবি করেছে, হয়তো 2-4টে ন্যাশনাল অ্যাওয়ার্ডে পেয়েছে, ছবি খুব ভালো হয়েছে, মানে আমার দেখার মতো ছবি হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেটা মাস নেয়নি, সেটা মাস ওদের অত ভালো চেনে না, মানে যত সহজে এখনকার একজন হিরো রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, এরকম আমাদের সময় কেউ যেতে পারতো না, আর উত্তম কুমারের সময় তো পারতো না। ছবির কথা বলছিলেন আপনি, একটা দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিকে যেমন দেখেছেন, সত্যজিৎ রায়ের সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে কাজ করেছেন এবং বিভিন্ন ফর্মে, তো সেই অভিজ্ঞতাটা যদি বলেন, অবশ্যই অসাধারণ।
সেটা তো কিছুটা স্বর্গ ঘুরে বেড়ানোর মতো। মানিকদের সঙ্গে প্রায় 5-6 বছর। সেটা শুরু কিভাবে হয়েছিল? শুরু হলো মানিকদা একটা চিঠি লিখেছিলেন বাবাকে, পুজো সংখ্যার সন্দেশে। এটা ট্র্যাডিশনাল, তার কাকার সময় থেকে, তার লীলা মজুমদারের সময়, নলিন দাসের সময়, এরা যখন যখন যে হয়েছেন এডিটর হয়েছেন, তখনই বাঁধা কিছু ছক ছিল, সেইগুলো অনুযায়ী পুজোর সংখ্যা থাকতে হতো। যেমন সেটা একটা ছিল, সেটা ওর কাকার সময় থেকে গড়পাট থেকে চলে আসছে, যে বাবা একটা ছবি আঁকেন ফুল পেজ কালার, আর পেছন দিকে একটা কবিতা লেখেন, ছড়া লেখেন। এটা একটা মানে একটা মানে এটা চাই, শৈলী চক্রবর্তীর কাছে এটা চাই, এরকম। সেটা শিশু হাতিরও চাই, অমুকটারও চাই, তারও চাই, এরকম আর কি। তো সেরকম একটা করে বাবা করতেন, অন্য ছবি ছাড়াও। সেইরকম একটা জিনিস চাই বলে সত্যজিৎ চিঠি লিখেছেন, এই পুজোতেও চাই, শৈলবাবু এটা চাই। এই চিঠিটা আমি দেখে উত্তেজিত হচ্ছি, কারণ সত্যজিৎ রায় তখন একটা বিরাট ব্যাপার, তার ফেলু চলছে। তো আমি এখন সেটা দেখে চিন্তা করছি যে লোকটাকে মিট করা যায় কি করে। তো প্রত্যেকবার বাবা দিয়ে দেন, এখানে ওদের ট্রায়াঙ্গুলার পার্কে ওদের অফিস আছে, সেখান থেকে কেউ আসে তাকে দিয়ে দেন, নয় বাবা দিয়ে দেন, এরকম হয়। আমি দিতাম না খুব এটা। তো সেবার বললাম যে আমি অ্যাড্রেসটা নিয়ে নিয়েছিলাম মানিকদার, যে এইখানে থাকে, এই আমার সাধারণতই ওইদিকে ঢুকতে হবে। তো সেখানে থাকেন লেক টেম্পল রোডে। তো সেইখানের জায়গাটা আমি বুঝে গেছিলাম বাইরে থেকে দেখে, ওই উপরটায় থাকে 3 তলায়। তো আমি বললাম বাবাকে, বললাম বাবা ছবিটা আমি দিয়ে আসি। বাবা বললো বাড়ি চিনিস? হ্যাঁ, যা দিয়ে। তো ওই চিঠিটা আমি নিয়ে রেখে দিয়েছিলাম, মানিকদের চিঠিটা আমার কাছে। প্রতিদ্বন্দ্বী ছবি হবে তার আগে এটা। আমি পৌঁছে গেলাম, দরজা খুললো না, বিরাট লম্বা লোক। আমি ইউজুয়ালি কারোর দিকে এরকম করে তাকাই না, এই তাকানে হলো আমার আর কি, আমার থেকে লম্বা। তো ভেতরে কে দেখি কে বাবা বললো, বাবা বললাম যে শৈল চক্রবর্তীর ছেলে আমি এসেছি। হ্যাঁ শৈলু, ছেলে এসো ভেতরে। ভেতরে নিয়ে গেলেন, বসলাম আমরা। সেদিনেই প্রথম আলাপ। খুবই খাতির করলেন আমাকে, বসে বসে এরকম পাড়া তুলে এখানে বোর্ডটা রেখে ছবি আঁকেন বা লেখেন। তো কোথাও কোথাও হাত থেকে টেলিফোনটা একটা এলো, সেটা করতে গেলেন, তো ব্যাকলাইটের টেলিফোন ছিল তখন কালো, সেটা হাত থেকে স্লিপ করে কোনো কারণে নিচে গিয়ে পড়ে গেল, পড়ে মাউথ পিসের ওইখানে ব্যাকলাইটটা ভেঙে সেটা পড়ে রইল। তো ওইটাকে তুলে মেটাল পার্টটাকে নিয়ে উনি ওনার কনভারসেশনটা শেষ করলেন। হ্যাঁ ফোনটা ভেঙে গেছে বুঝলেন, হ্যাঁ না কথা বলে যাচ্ছে, ঠিক আছে বলুন। বলে কি কথা বললেন, বলে এটা ভেঙে গেল। তো আমি বললাম যে একটুখানি সেলো টেপ পাওয়া যাবে? তো বলে হ্যাঁ পাওয়া যেতে পারে, আছে বোধহয়, বৌদি ভেতরে আছে, এখানে গিয়ে বলো বৌদি বলে ডাকো। এখানে গিয়ে বৌদি বলে ডাকলাম, বৌদি এলেন। ওই সেদিন ওনাকেও প্রথম দেখলাম। তো উনি বলে সেলো টেপ আছে, কি করবে? মানে ওই ফোনটার জন্য একটু দরকার। এখান থেকে এবার উনি বললে দিয়ে দাও না, মানে অত জিজ্ঞেস করা সেই গিয়ে আমি এসে সেলোটেপ নিয়ে কেটে কেটে ওটাকে পুরোটাকে ভালো করে সুন্দর লাগিয়ে দিলাম। তিনি হাতে নিয়ে বললেন বাহ, এতে শিল্পকর্ম হয়ে গেছে। ডেকে দেখে বললো ভালো, এটা খুলবে না কিন্তু চট করে। আচ্ছা বাহ, কিন্তু পাল্টাতেও হবে, হ্যাঁ পাল্টাতে হবে। তারপরে বললেন যে তুমি এখন কোথায় আছো? আমি যাদবপুরে পড়ছি। আমি ভাবছিলাম আমি একটা ছবি করছি প্রতিদ্বন্দ্বী, তাতে তোমাকে হিরো করা যায় কিনা, কিন্তু মুশকিল হচ্ছে তোমাকে বড্ড ছোট দেখতে। আমার হিরো গ্র্যাজুয়েশন করে বেশ কয়েক বছর বেকার আছে, সেটা তোমাকে দিয়ে আসবে না। আচ্ছা বেটার নেক্সট টাইম। প্রথম দিন অফার পেলাম, অফারটা চলেও গেল। এরকম একটা জিনিস নিয়ে আলাপ হয়েছিল। তারপরে আমার আরম্ভ হলো যাতায়াত, মেনলি তারপরে এখান থেকে বিশ্ববিদ্যালয় চলে গেলেন, তখন আমার যাত্রাটা বেশি হয়েছে। তখন আমি ধরো মাইক্রোফোনটা ঝুলিয়ে ধরে আছি জানলা দিয়ে, নিচে ওই হারমোনিয়াম বাজাতে একটা মেয়ের সঙ্গে একজন বুড়ো মতো লোক গান গাইতে, ইচিক দানা বিচিক দানা ডানে উপরে গাইতে গাইতে যায় না, সেরকম যাচ্ছে। তো চারপাশে ঘনের আওয়াজ আসছে, অমুক আসছে, পাখি ডাকছে। সো দ্য টোটাল অ্যাম্বিয়েন্স, এটা অ্যাম্বিয়েন্সটাকে নিচ্ছেন উনি, আর উনি ওখানে গ্রন্ডিকটাকে রেকর্ডিং করছেন।
তো সেই পিসটা আমি শুনেছিলাম পরে যে প্রতিদ্বন্দ্বীতে একটা জায়গায় যেখানে ধৃতিমান সিঁড়ি দিয়ে উঠে একটা ওই মেস মতো যেখানে থাকতো করলেন, সেখানে উঠে গিয়ে ভেতরে ঢুকছে ও ঘরে গিয়ে যখন দরজাটা বন্ধ করছে তখন ওটা শেষ হচ্ছে। ও যতক্ষণ ওই শটটা যাচ্ছে, ও ঢুকছে, তারপরে সিঁড়ি দিয়ে উঠছে, তারপরে ওর ঘরে ঢুকছে, ততক্ষণ ওই শুনলাম ওইটা না ওইটা বাজাচ্ছে, পেছনে আছে অ্যাম্বিয়েন্স ব্যাকগ্রাউন্ড। তারপরে ভেতরে ঢুকলো, যখন সেই কাঁটা দিয়ে ওরম করে না পয়সা বার করছে, রেড ক্রসের দিয়ে পয়সা তুলতো অক্সিজেন, সেই সব করছে। তো এই থেকে শুরু হলো, তারপর রোজ যাওয়া। এইখানে উনি এরকম একটা বড় উঁচু চেয়ার আছে না, যেটা বসে কাজ করেন, আর এখানে কাজ করেন। আমি এই পেছনে গিয়ে দাঁড়িয়ে ছবি আঁকাটা দেখতাম, অনেক গল্প শুনতাম ওনার কাছে। উনি কেন পেন্টিং আঁকলেন না, একটা অদ্ভুত জিনিস, জানো তোমরা ভেবেছো কিনা কখনোই, আর একটা ভাবনা বলছি, সত্যজিতের কোনো পেন্টিং দেখেছো? নট এ সিঙ্গল ওয়ান, একটা ক্যানভাস পেন্টিং নেই। এটা আমার কাছে চিরকাল বিস্মিত করে আমাকে। এর পেছনে একটা গল্প উনি বলেছিলেন, সেই গল্পটা খুব ইন্টারেস্টিং। ওনারা 4 বন্ধু মিলে কলাভবন থেকে অল ইন্ডিয়া টিকিট কেটে ট্রেনে করে ঘুরে বেড়াতেন ডিফারেন্ট জায়গা, ঠিক ডিসাইড করতেন কোথায় যাবেন, এই মন্দির দেখতে যাবেন, ওইখানে ওইটা দেখতে যাবেন, অজন্তা এলোরা দেখতে যাবেন, ওই ছুটিটাতে ওইটা পুরো ওরা ঘুরতেন। এমন অবস্থা হয়েছে বলছেন যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, জল নেই, জল খেতে পাচ্ছি না, বৃষ্টিও তো আরম্ভ করলো, তো আমরা বৃষ্টিতে ভিজে হাঁ করে জল খেতাম, জাস্ট অপর দিকে হাঁ, এইভাবে জল খেয়েছি, জাস্ট গলাটা ভিজিয়েছি, মানে এত টায়ার্ড, এত তখন তো এত গাড়ি ঘোড়াও ছিল না, এত সুবিধা হচ্ছে, এক একটা জায়গায় ঢুকে যেতেন, সেখানে গিয়ে এইগুলো করতেন, আর অবাক হতেন। ওরা 4 জনই আর্টিস্ট হবে, কলাভবন থেকে শান্তিনিকেতন থেকে গেছে। এমন হয়েছে যে হাঁটতে হাঁটতে আসছেন রাস্তার উপর দিয়ে ওই স্টেশনটা, দেখলেন ওদের ট্রেন এলো, ট্রেনটাকে দাঁড়ালো, ওরা হাঁটছে হাঁটছে চলেও গেল। মানে ওরা দৌড়তে পারলো না, দৌড়লে ধরতে পারতো, দৌড়তেই পারছে না, এত এনার্জি নেই। এবং হোল নাইট থাকতে হয়েছিল স্টেশনে, পরের দিন আবার ট্রেন। তখন উনি বলেছিলেন একটা অদ্ভুত জিনিস, সেটা হচ্ছে মানে কেন পেন্টিং সারা জীবনে তারপরেও আঁকলেন না, শেষ দিন পর্যন্ত আঁকলেন না, এটা আমার কাছে একটা প্রশ্ন ছিল। তো সেটা জিজ্ঞেস করেছিলাম, তখন উনি এই কথাটা বলেছেন যে এরকম ঘুরতে ঘুরতে আমরা একবার অজন্তার ভেতরে ঢুকে যখন ছবি দেখছি, মুগ্ধ হয়ে যাচ্ছি ছবি দেখে আমি। হি ওয়াজ আ ভেরি সিরিয়াস ম্যান, আর অত বড় জিনিয়াস, কাজে তার দেখাটাই অন্যরকম। দেখতে দেখতে ভেতর দিকে একটা জায়গায় গেলাম আমি, তখন সেখানে দেখলাম কিছু রেড প্যাস্টেল সর্ট অফ জিনিস, তখন প্যাস্টেল কি ফর্মে ছিল জানি না, একটা কিছু দিয়ে স্ট্রোকগুলো টেনেছে, রং ভরবে, মানে স্কেচটা করে দিয়েছে। স্কেচ করার জায়গাতে আনফিনিশ ছবির জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমি ওখানে বসে পড়লাম। বসে দেখছিলাম যে একটা মেয়ের মাথার ওপর থেকে একটা লাইনে টেনে পায়ের টো পর্যন্ত এসে গেছে, এক লাইনে পুরো একটা ফিগার, পুরো ফিগার, আর কোনো এরম হিজিবিজি নেই, মানে এক টানে টেনে দিয়েছে ওটা। বলছে ওইখানে বসে আমি ভাবলাম, যদি 100 বছর আগে একটা গুহার মধ্যে একজন আর্টিস্ট এই লাইনটা টানতে পেরে থাকে, এই লাইনটাকে এইরকম লাইন রপ্ত করতে আমার 100 বছর লেগে যাবে, দেন এর পরে কাজ কি করব আমি, করেও তো এইখানে পৌঁছবো আমি, কিন্তু আই ওয়ান্ট টু ডু সামথিং নিউ। আমার মনে হয় উনি তখনই ডিসাইড করলেন যে উনি পেইন্টিং করবেন না। উনি চলে এলেন বিজ্ঞাপনে, উনি চলে এলেন বুক কভারে, উনি চলে এলেন ইলাস্ট্রেশনে। তাও ইলাস্ট্রেশনও খুব কম করেছেন, উনি নিজের গল্পের ছবি আঁকতেন, অন্যের গল্পের ছবি আঁকতেন, কারণ সময় পেতেন না ছবি করার সঙ্গে সঙ্গে। এটা খুব মজা আছে একটি, কিন্তু ওর সন্দেশের শুধু কভার পেজটা সবই ওনার, এখনো ওনারই ছাপা হয়। কিন্তু একটা সময়, আমার তখন 18 বছর বয়স, আমি একবার সন্দেশের কভার পেজ করেছি, বিশাল বড় প্রাপ্তি। তখন যতটা বুঝেছি, পরে বুঝতে পারলাম সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। আমায় বললে আমি এবার করতে যাচ্ছি, সিকিম ডকুমেন্টারি করতে যাচ্ছি, তুমি কভার পেজটা করে দিও।
ঘাবড়ে গেলাম, বাবা সন্ধে কাগজ করুন, তারপরে করে দিলাম, পছন্দ হয়ে গেল ছাপা। কি বলেছিলেন উনি? খুব ভালো, উনি আমার কাজ খুব ভালো লাগতো। কারণ আমি যখন এখানে বন্ধ হয়ে গেল যাদবপুর, তখন আমি বম্বে গেছিলাম অ্যাডভার্টাইজিং এ কাজ করবো বলে। তখন উনি চিঠি লিখে দিয়েছিলেন আমার একটা আধার কার্ডকে, বম্বে স্কুল অফ আর্কিটেকচার ওটার হেডকে, আরেকটা দিয়েছিলেন নিখিলেশ সেনকে। নিখিলেশ সেন ছিলেন তখন এটা ক্লায়েন্ট ম্যাকারে ফিল্মের হেড, তার কাছে বলে একে আমি চিনি। আমায় এত হেল্প করেছেন, চিঠি লিখে দিয়েছেন, সেই চিঠি নিয়ে ওদের কাছে গেছি। যদি হয়তো বম্বেতে থাকাটা ফাইনালি আমার হয়নি, আমি আবার ফিরে এসে যাদবপুর জয়েন করেছিলাম, এটা খুলে গেছে যাদবপুর তখন। কিন্তু এগুলো সব উনি করে দিয়েছেন। আমার ছবির আমি ওর একটা স্কেচ করলাম একটা বড়, সেইটা দেখে এত খুশি হলেন যে সঙ্গে সঙ্গে পেন নিয়ে সই করে দিলেন। সেটা এখনো আছে আপনার কাছে? তারপরে আমি একটা কবিতা লিখে নিয়ে গেলাম সন্দেশের জন্য, তো কবিতা দেখে বললেন খুব ভালো ছবিটা, আইডিয়াটা ভীষণ ভালো। আইডিয়াটা মানে কি, একটা লোক একটা আবিষ্কার করেছে, সেটা হচ্ছে লোককে বড্ড বেশি কথা বলে, সেটা তার কথা বন্ধ করার রাস্তা। এরা ট্যাবলেট করেছে, ওই ট্যাবলেটটা ওকে খাইয়ে দাও, ওই লোকটা আর বক্তৃতা দেবে না। বক 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 করে কত লোক, সেই বাক্য বাঁধন খুব সহজ বলে আর কবিতাটা আছে, সে কবিতা বন্ধ হয়ে যায়। বলে এবার পুরো তোমাদের ডেকেছে, প্রেসকে ডেকে টেকে এটা দেখাচ্ছে। তখন একজন বলে এই দেখো এই হচ্ছে সেই ট্যাবলেট, এটা খেলে আর কথা বলতে পারবে না, করে নিজে মুখে একটা দিয়ে একটা জল খেয়ে দেখা। এবার যে যা জিজ্ঞেস করছে কোনো কথা বেরোচ্ছে না, বন্ধ হয়ে গেছে। তখন শেষকালে যখন বলছে যে আচ্ছা হয়ে গেছে, এবার আপনি তো কথা বলুন, এবার মুশকিল হচ্ছে পরের ট্যাবলেটটাও আবিষ্কার করেনি, মুখ খোলার ট্যাবলেটটা আবিষ্কার হয়নি। সেই কবিতাটা ওনার এত ভালো লেগেছিল, সেইটাকে একটু উনি দু একটা জায়গায় একটু কারেকশন করেছিলেন, করে বলে এটা নষ্ট করে দিলাম তোমার কবিতা, দাঁড়াও আমি লিখে দিচ্ছি বলে পুরোটা আবার লিখলেন। আচ্ছা, লিখে শ্রীমান দীপককে মানিকদা বলে সই করে। 70 সাল, 1970-এ। তো এরকম কিছু অসাধারণ মুহূর্ত ওনার সঙ্গে কেটেছে, আরো অনেক মুহূর্ত। আমি অনেকগুলো জায়গায় লিখেছি একটা একটা করে। সিনেমা নিয়ে যেটা আমাদের সীমাবদ্ধ সময় হয়েছিল, তার শুটিংয়ের এক্সপিরিয়েন্স আছে, বরুণ চন্দ্রর সঙ্গে এক্সপিরিয়েন্স আছে, শর্মিলা ছিল, পারমিতা দি ছিল। তো আমি ওর অবজারভার হিসেবে তখন কাজ করছি আর কি। তো সেইটাতে হয়ে যাওয়ার পরে বাড়িতে বসে একদিন ওই একটা বুকলেট বানানো হতো, এখন আর হয় না, আগে হতো। গান থাকতো তো ছবিতে, সেই গানগুলো দিয়ে একটু গল্পের লাইনটা দিয়ে, আর সবসময় লাস্ট লাইনটা থাকতো বাকিটা দেখুন রূপলি পর্দায়, একটা লাইন ছিল, ওটা সবসময় থাকতো। দু একটা ছবি টবি দিয়ে একটা পাতলা বই হতো, 25 পয়সা দাম। ওটা একটা ইনকাম ছিল, যে আশাররা থাকে হলে তাদের ওটা একটা ইনকাম ছিল, ওটা যত বিক্রি করতে পারবে, সে কাবুলিওয়ালা হোক যাই হোক, সেইটা থেকে তারা একটা শেয়ার পেয়ে যেত। ওই জন্য ওটা করতে হতো। তখন সীমাবদ্ধ তো গান ফান নেই, কিন্তু তাও করতে হয়েছিল যেহেতু ওটা ট্রেন্ড। তো সেটা ডিজাইনিং করছিল, এরকম নিয়ে একটা বই নিয়ে দেখছে, খাতা মানে একটা রাফলি একটা করে দিয়ে স্টেপলিং করে দিয়ে একটা পেজ বানানো হয়েছে। তো সেটা দিয়ে এরকম খুলে একটা যে পেজে যেগুলো যাবে ছবি রাখা আছে এত, আর লেখা রাখা আছে এত, ছোট ছোট ছোট, সেইগুলোতে একটা করে নাম্বার দেওয়া হয়েছে। ধরো 1 নম্বর পেজে এই লেখাটা যাবে, তারপর 2 নম্বর পেজে এই লেখাটা যাবে, 3 নম্বর পেজে এইটা যাবে, এরকম করে করা হয়েছে। ছবিও তাই, লেখাটা বইটার মাঝখানে মানে এতটাতে লেখাটা যাচ্ছে, তো পাশে একটা সরু জায়গা থাকছে, এই সরু জায়গাটাতে একটা করে ক্লোজ আপ দিয়ে দিচ্ছেন উনি। তো দেখে বললেন শর্মিলার একটা মুখ বার করো ভালো দেখে, দেখো একটা 4টে ক্লোজ আপ আছে। আমি 4টে ক্লোজ আপ দেখে টেকে একটা ভালো লাগলো, সেটা আমি ওনাকে দিলাম, দিয়ে উনি আবার দেখে নিলেন, দেখি হ্যাঁ না ঠিক আছে এটাই চলবে বলে, এরকম সেই খাতাটা ওটা বোর্ডের ওপর রেখে এরকম আঙুল দিয়ে ছবিটা ধরে উনি পেন্সিল দিয়ে ওই যে ফাঁকটা এদিকে লেখাটাকে উনি এরম করে লাইন টেনে দিচ্ছেন, দিয়ে নাম্বার লিখে দিচ্ছেন, তো ওটা ওখানে যাবে। আর এখানে ছবিটা এখানে আঁকছেন এরকম একটা, মানে এইটুকু আঁকলেন, এইটুকু
ওপরের লাইন চুলের লাইন, নিচের চুলের লাইন, এখানে ভুরুর দুটোর একটু পোর্শন, নাকের এই শ্যাডোটা, ঠোঁটটা, থুতনিটা, এইটুকু জায়গা, এবং হাতে পেন্সিল, এবং কোনো মানে হয় না ওটা ভালো করে আঁকার, কারণ ওখানে নাম্বার দিলেই হবে, এখানে এইভাবে মুখটা যাবে, মানে সোজা তাকিয়ে আছে মুখটা, এটা যাবে। কিন্তু আঁকার পর মানে আমি পেছন থেকে দেখছি দাঁড়িয়ে, মানে আমি বাবার মানে শৈল চক্রবর্তীর ছেলে, আমি সারা জীবন ছবি আঁকা দেখছি, কিন্তু আমি না এত অবাক হয়ে গেছি যে আমার বলছে কই নাম্বার দাও, মানে এটার নাম্বার দিতে হবে না। ইটস সো গুড, সো গুড, যে ওই 4টে ছবির মধ্যে এইটাই ছবি, ওটা যে কেউ দেখবে বুঝে যাবে। না সবাই বোঝে না, তুমি নাম্বার দিয়ে দাও। এই প্রথম আমি ওনাকে ডিফাই করেছিলাম, বলেছিলাম দেবো না নাম্বার। এরকম একটা মানুষকে আমি পেয়েছিলাম কাছে।